সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের স্থির তড়িৎ অধ্যায়টি থেকে আলোচনা করব। তো তোমরা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। তোমরা যদি এই সম্পূর্ণ ক্লাসটি দেখো, আমার মনে হয় তোমরা অধিকাংশ সৃজনশীল অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। এবং তোমরা এখান থেকে বইয়ে এ পর্যন্ত যতগুলা সৃজনশীল আসছে সবগুলার অ্যান্সার করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। তো দেখো, আমরা প্রথমে যে সূত্রটি নিয়েছি সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কার সূত্র? কুলম্বের সূত্র। তো এখানে কুলম্ব আমাদের কি বলছিল? যে দুইটি বিন্দু চার্জের জন্য, কি বলছিল? দুইটা বিন্দু চার্জের জন্য, কি জন্য? দুইটা বিন্দু চার্জ, আমরা এটাকে Q1 এবং এটাকে আমরা কি ধরতে পারি? Q2। এই যে দুইটি বিন্দু চার্জের জন্য এরা পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করবে সেই বলের মান চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এই কথাটা আমরা এখানে লিখে নিয়েছি, চার্জদ্বয়ের গুণফলের সমানুপাতিক। এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি? ব্যস্তানুপাতিক। তো আমরা ওই সূত্রগুলো একটু লিখে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো, এখান থেকে এই দুটো সূত্র বা এই দুটো সমানুপাতিক থেকে আমরা কি দেখতে পাই? সূত্র তৈরি করতে পারি। সেটা হচ্ছে F = K ইন্টু Q1 ডিভাইডেড Q2 ডিভাইডেড R²। তাহলে F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড R²। তো এখানে K হচ্ছে আমাদের কি? K হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। কি? আমরা এটা সাধারণত জানি, কিন্তু এখানে আমরা এটাকে ধরবো পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে। এটা কি হিসেবে ধরবো? পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা কি? পরাবৈদ্যুতিক ধ্রুবক হিসেবে ধরব। তো এই পরাবৈদ্যুতিক ধ্রুবকের জন্য আমরা কি লিখতে পারি? K ইকুয়াল 1/4 পাই এপসাইলন, যে 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন। তো এই যে K এর জন্য আমরা এটা লিখতে পারি। তো দেখো, আমরা এখানে একটু তাড়াতাড়ি লেখার জন্য আমরা কি করছি? ডাইরেক্ট লিখে নিয়েছি যে কোনো মাধ্যমে যে F ইকুয়াল 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 ডিভাইডেড R²। তাহলে এই যে 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন এটা কোথা থেকে আসলো? এই যে K এর পরিবর্তে এখানে এসে গেছে। এখন এই যে অ্যাপসাইলন নটটা কি, এটা আমাদের জানতে হবে। এই অ্যাপসাইলন নটকে বলা হয় মাধ্যমের ভেদনযোগ্যতা। মাধ্যমের ভেদনযোগ্যতা। তাহলে অ্যাপসাইলন কি? এটা কি? এটা হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা। তো এই মাধ্যমের ভেদনযোগ্যতার সাথে সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি কার? পরাবৈদ্যুতিক ধ্রুবক। তো এখানে যদি কোনো কারণে আমাদের মাধ্যমটা শূন্য মাধ্যম হয়, কি মাধ্যম? শূন্য মাধ্যম। তাইলে আমরা K ইকুয়াল কি লিখব? K ইকুয়াল 1 ডিভাইডেড 4 পাই এপসাইলন নট। এই যে এপসাইলন নট দিয়ে আমরা বোঝাচ্ছি কি? যে আমাদের মাধ্যমটা হচ্ছে কি? শূন্য মাধ্যম। আর শুধু অ্যাপসাইলন যদি আমরা দেই, এটা যে কোনো মাধ্যমের জন্য, আর এই মানটা আমাদের উদ্দীপকে দিয়ে দেওয়া থাকে। আর এপসাইলন নট তো আমরা এটা মান জানি, সেটা শূন্য মাধ্যমে। তাহলে আমি বলতেছি কি? শোনো, শূন্য মাধ্যমে অ্যাপসাইলন নটের মান হচ্ছে 8.854 ইন্টু 10^12 এবং এর এককটা হচ্ছে কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স 1 এবং মিটার ইনভার্স 2। এই এককটা আমাদের জানার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এই একক থেকে বহু নির্বাচনীতে আমাদের প্রশ্ন আসে। তাইলে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবক 1/4 পাই এপসাইলন নট, এটা কখন? শূন্য মাধ্যমে। এবং শূন্য মাধ্যমে এপসাইলন নটের মান আমাদের নির্দিষ্ট, সেটা হচ্ছে 8.854 ইন্টু 10^12 কুলম্ব স্কোয়ার, নিউটন ইনভার্স 1, মিটার ইনভার্স 2। দেখো, এখানে তো পাই এর মান আমাদের নির্দিষ্ট
4 এগুলো তো আমরা জানি। তাইলে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে এপসাইলনের মান, যদি এপসাইলন নটের মান যদি নির্দিষ্ট হয় তাহলে পরাবৈদ্যুতিক ধ্রুবকের মানও নির্দিষ্ট, এবং এই মানটাকে যদি আমরা বের করি এবং এই মানটা আমরা পাবো 9 × 10⁹, 9 × 10⁹। এখন এখানে তোমরা দেখো যে এখানে তো পাইয়ের কোনো একক নেই, 1/4, এখানেও তো কোনো একক থাকবে না, অর্থাৎ এপসাইলন নটের যে একক, এই এককটাই জাস্ট উল্টে যাবে, জাস্ট কী হবে, উল্টে যাবে। এই জন্য আমরা লিখব নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2, অর্থাৎ যাদের মধ্যে ইনভার্স ছিল এই ইনভার্সগুলো চলে যাবে, এবং যার মধ্যে ইনভার্স ছিল না সেখানে আমরা ইনভার্স দেব। যেমন কুলম্বর এখানে ইনভার্স ছিল না, এখানে আমরা দিয়েছি। নিউটনের উপরে ইনভার্স ছিল এই জন্য ইনভার্স দেইনি, এখানে ইনভার্স ছিল এই জন্য এখানেও আমরা দেইনি। তো আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তাহলে এটা কখন, এটা হচ্ছে জাস্ট শূন্য মাধ্যমের জন্য। আর এমনিতেই যে কোনো মাধ্যমের জন্য আমরা এই যে বল বের করার জন্য সূত্র প্রয়োগ করব 1/4 এপসাইলন × Q1 Q2 r²। তো আর যদি শূন্য মাধ্যম আমাদের বলে দেয় তাহলে 1/4 এপসাইলন নট, এই এপসাইলন নট আমরা এখানে ব্যবহার করব। কি ব্যবহার করব? এপসাইলন নট আমরা ব্যবহার করব, এবং এই মানটা তখন হয়ে যাবে আমাদের নির্দিষ্ট, এবং ওই মানটা হবে আমাদের কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স 2। এখন এরপরে দেখো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কিসের প্রাবল্য? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এভাবে বলা হচ্ছে যে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে স্থাপিত একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্র যে বলে ক্রিয়া করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। যে তড়িৎ ক্ষেত্রে স্থাপিত একক ধনাত্মক চার্জের উপর তাড়িতের যে বল ক্রিয়া করে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রে যে বল ক্রিয়া করে তাকে আমরা বলে থাকি কি, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। কি বলে থাকি? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে থাকি। তো এখানে দেখো, তো এখানে আমরা সম্পর্কটা পাচ্ছি E = F/Q, F = Q ডিভাইডেড, আর এখানে আমরা 2 ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? 2, অর্থাৎ যে চার্জটা মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এবং এটা একটা তড়িৎ ক্ষেত্র, বোঝার জন্য ছোট করে দিলাম, এটা একটা তড়িৎ ক্ষেত্র, এবং এখানে একটা বিন্দু একক ধনাত্মক চার্জ স্থাপিত, এবং এই তড়িৎ ক্ষেত্রটা এই বিন্দু একক ধনাত্মক চার্জটাকে যে বলে আকর্ষণ করতেছে বা যে বলে ক্রিয়া করতেছে, এই বলটাকে আমরা বলে থাকি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তো এখন এই যে যার সাথে ক্রিয়া করতেছে এইটা হচ্ছে আমাদের Q2, এটা হচ্ছে আমাদের কি Q2, যে যার সাথে ক্রিয়া করতেছে, এবং এটা হচ্ছে আমাদের Q1, এটা হচ্ছে আমাদের কি Q1, অর্থাৎ যাকে নিয়ে আসতে চাচ্ছি সে হচ্ছে Q2, এবং যেখানে নিয়ে আসতে চাচ্ছি বা যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি তার যে চার্জ এটাকে আমরা ধরতেছি Q1। তো এখানে আমরা দেখো যদি F এর ক্যালকুলেশনটা করি, এই যে আমরা F সমান কি পেয়েছি, যে F = 1/4 এপসাইলন × Q1 Q2 r²। এখানে যে আমরা F এর পরিবর্তে F এর এই মানটাকে বসিয়ে দেই এবং Q2 এর সাথে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই সমীকরণটা দেখতে পাবো যে 1/4 এপসাইলন নট × K × Q1 r²। এখন দেখো এই K হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম এই যে K সমান কি লেখা যায়, 1/4 এপসাইলন নট। কি লেখা যাবে? 1/4 এপসাইলন নট এটা লেখা যাবে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কিছু স্যার আবার এইভাবেও বলছে, অনেক বইয়ে আমি দেখলাম যে এখানে 1/4 এপসাইলন নট এটা শূন্য মাধ্যম ধরেই রাখছে, এবং এই যে এই K হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই যে শূন্য মাধ্যমের মানকে যদি আমরা ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে ভাগ দেই, তাইলে আমরা ওইখানকার যে K এর মান, অর্থাৎ এই যে ধ্রুবকের মান, এই ধ্রুবকের মান পাবো। তখন এই K এবং এই K কিন্তু একই প্রকাশ করবে না। তো যাই হোক, আমরা এটাও দিতে পারি বা অন্যভাবেও লিখতে পারি, সেটা হচ্ছে এই দুটাকে বাদ ধরবো, এই দুটাকে কি বাদ দিয়ে দেব। এটাও ইজি হয় আমাদের কাছে, যে 1/4 এপসাইলন × Q1 r²। তো এখানে 1/4 এপসাইলন নট কি
যে পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যম যে ব্যবহার করব সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এটা যদি শূন্য মাধ্যম হয়, কি মাধ্যম হয়? শূন্য মাধ্যম, তাহলে এখানে আমরা এপসাইলন নট ব্যবহার করব। কি করব? এপসাইলন নট ব্যবহার করব। তাহলে ই ইকুয়াল এফ ডিভাইডেড কিউ টু, অথবা ই ইকুয়াল 1/4 এপসাইলন নট ইন্টু কিউ ওয়ান ডিভাইডেড আর স্কোয়ার। এখন আমরা সচরাচর সবগুলোতে দেখতে পাই এপসাইলন নট, কারণ আমাদের অনেক প্রশ্ন বা বেশিরভাগ প্রশ্নই আমাদের শূন্য মাধ্যমের কথা বলে থাকে। তো এখানে দেখো, তাহলে আমরা এখানে কিউ ওয়ান কী পাইলাম? যে বিন্দুতে নিয়ে আসবো, তাহলে এখানে হচ্ছে কিউ ওয়ান। আর স্কোয়ার কি? আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব, এদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই ছিল আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। এবং তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা, এটা তোমাদের কাজে দিতে পারে, যে ই ইকুয়াল ডেল ভি ডিভাইডেড আর। ডেল ভি মানে কি? বিভব পার্থক্য, যে ভি এ মাইনাস ভিভি ডিভাইডেড আর। তো এখানে আমি লিখে রাখছি যে এপসাইলন নটের মান এই যে 8.854 ইন্টু 10⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স 1 মিটার ইনভার্স 2, এটা হচ্ছে আমাদের এপসাইলন নট। এটা কি? শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এরপরে দেখো, এই যে তড়িৎ প্রাবল্য কিন্তু একটি ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য একটি কি? তড়িৎ প্রাবল্য হচ্ছে একটি ভেক্টর রাশি। তড়িৎ প্রাবল্য একটি কি? ভেক্টর রাশি। তো এই ভেক্টর রাশির অবশ্যই কি আছে? লব্ধি। মনে করো এখানে একটি বিন্দু, তো এখানে একটি বিন্দু এবং এখানে একটি বিন্দু চার্জ, তিন জায়গায় তিনটি বিন্দু চার্জ। তো এখানে মনে করো কোনো একটা বিন্দু চার্জ পি অবস্থিত, এবং এখানে একটা বিন্দু চার্জ অবস্থিত যেটা ক্রিয়া করতেছে এই দিকে, এবং এখানে একটা বিন্দু চার্জ অবস্থিত যেটা ক্রিয়া করতেছে এই দিকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে পি বিন্দুতে থাকা চার্জটি আসলে কোন দিকে যাবে, মানে এর প্রাবল্যের দিক কোন দিকে হবে? পি বিন্দুতে থাকা চার্জটির প্রাবল্যের দিক কোন দিকে হবে? তাহলে এটা বের করার জন্য আমাদের এ এবং এই যে বি, এ বি বিন্দুর জন্য তড়িৎ প্রাবল্যের মান বের করতে হবে। অর্থাৎ আমরা যে ই ওয়ান প্লাস ই টু এটা দিছি না ভেক্টর হিসেবে, তাহলে এইটাকে আমাদের ধরতে পারি ই1, এবং এটাকে ধরতে পারি আমরা কি? ই2। তাহলে আমরা প্রথমে কি করব? এই যে বি এবং এই পি বিন্দুর মধ্যে তড়িৎ প্রাবল্য বের করব। এই যে এই সূত্র দ্বারা কি বের করব? তড়িৎ প্রাবল্য বের করব। এরপর এই যে এ থেকে পি বিন্দুতে, কি থেকে? এ থেকে পি বিন্দুতে, এ থেকে পি বিন্দুতে, এ থেকে পি বিন্দুতে আমরা কি করব? তড়িৎ প্রাবল্যের মান বের করব। এরপরে যেহেতু এটা আমাদের একটা ভেক্টর রাশি, অবশ্যই ভেক্টর নিয়মেই এর লব্ধি বের করতে হবে। তো লব্ধি বের করার জন্য আমরা সূত্র ভেক্টর অধ্যায় থেকে শিখে আসছি যে অল ওভার রুট ই1 স্কোয়ার প্লাস ই2 স্কোয়ার প্লাস 2 ই1 ই2 কজ আলফা। এই কজ আলফাটা, এই আলফা হচ্ছে কি? কোণের মান। কাদের মধ্যে? যে ই1 এবং ই2, এই যে ই1 এইদিকে, সরি ই1 এইদিকে এবং ই2 এইদিকে, এদের যে মধ্যবর্তী কোণ, এই যে এ ক্রিয়া করতেছে এইদিকে, এ ক্রিয়া করতেছে এইদিকে, এই যে এদের যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণের মান হচ্ছে আমাদের এই আলফা। এদের মধ্যবর্তী কোণের মানটাই আমাদের কি? আলফা। তো আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি এই বিষয়ে আরও বিস্তারিত ভিডিও করব। আচ্ছা, এরপরে দেখো তড়িৎ বিভব কি আছে? তড়িৎ বিভব। তো এই যে তড়িৎ বিভব, আমাদের সংজ্ঞা থেকে আমরা কি পাই? যে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, যে কোনো একটা বিন্দু চার্জের মধ্যে, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র, এটা একটা কি? তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে এই যে একক ধনাত্মক চার্জকে আনার জন্য যে অসীম দূরত্ব থেকে, কি দূরত্ব থেকে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনার জন্য যে কাজ করতে হয়, এই কাজটাকে আমরা বলে থাকি বিভব। কি বিভব? তড়িৎ বিভব। আবার বলতেছি যে অসীম দূরত্ব থেকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে ওই একক ধনাত্মক চার্জকে আনার জন্য যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিভব। তার মানে এখানে যে চার্জটা থাকবে এটা হচ্ছে আমাদের কিউ2, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে চার্জ থাকবে এটা হচ্ছে আমাদের কি? কিউ1। তাহলে আমরা কি বললাম? যেহেতু কিউ2 চার্জকে আনতে হবে, এজন্য আমরা ভি ইকুয়াল W/Q2, এই যে কিউ2কে আনতে হবে, এবং এই কিউ2কে আনার জন্য যে কাজ, এই যে কাজ, তাহলে এর যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে আমাদের তড়িৎ বিভব। তো এখন আমরা যদি এখানে দেখি যে এই যে ভি থেকে 1/4 ইন্টু কে ইন্টু কিউ1 ডিভাইডেড কিউ2, এই যে এখানে এপসাইলন নট কে, এই বিষয়টা আসলে যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যে যে বিষয়টা বলছিলাম হুবহু একই। তো তোমরা সবসময়, আমি মনে করি এটা বাদ দিয়ে তোমরা সরাসরি কি ব্যবহার করবা? এপসাইলন।
এবং যদি শূন্য মাধ্যম হয় তাহলে অ্যাপসাইলন নট দিবা, আর যদি না হয় সরাসরি অ্যাপসাইলন ব্যবহার করবা। তাহলে ভি ইজ ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড কিউ টু। তো এখান থেকে আমরা 1/4 এপসাইলন ইন্টু Q1 ডিভাইডেড আর এটা পাই। দেখো আমরা ডাব্লু এই কাজ সমান কি জানি, ডাব্লু ইকুয়াল আমরা কি জেনে আসছি, এফ এস, এটা জেনে আসছি না। তো এটা যদি জেনে আসি তো এই এফ এর মান আমরা এখন কি বসাইতে পারি, আমরা এফ এর মান বসাইতে পারি কোনটা, এই যে এটা বসাইতে পারি এফ এর মান। তো এফ এর মান যদি আমরা এখানে কি দেই, বসিয়ে দেই, এখানে যদি আমরা এফ এর মান বসিয়ে দেই এবং এস মানও কি একটা দূরত্ব, তো এখানে আমরা এই ক্যালকুলেশনটা করে এটা পাবো। তো তোমাদের দেখানোর সময় হবে না, আচ্ছা তারপর আমি একটু চেষ্টা করে দেখি যে 1/4 এপসাইলন ইন্টু আমরা এখানে কি জানলাম, Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, যে Q1 Q2 আর হলো আর স্কোয়ার। এখন দেখো এস মানে কি, মধ্যবর্তী দূরত্ব, তাহলে দূরত্বকে তো আমরা এখানে আর দ্বারা প্রকাশ করছি, তাই না, কি দ্বারা প্রকাশ করছি, আর। তাহলে দেখো এই আর থেকে একটা কাটা চলে গেল, তাহলে এখানে কি থাকলো, একটা থাকলো। এবং এখানে আমাদের নিচে কি ছিল, সূত্রে কিউ, আমরা এতক্ষণ কি ডাব্লিউ, এই ডাব্লিউর জন্য এগুলা লিখলাম। তাহলে এই ডাব্লিউর জন্য যদি লিখি এবং এখানে নিচে একটা কি ছিল, কিউ, অর্থাৎ 1/, আমরা কি লিখতে পারি, Q2। তাহলে এখানে দেখো Q2 1/Q2 লিখতে পারি। এখানে Q2 এবং Q2 যদি কাটা যায় তাহলে 1/4 এপসাইলন এবং Q1 ডিভাইডেড আর, এই যে 1/4 এপসাইলন ইন্টু Q1 ডিভাইডেড আর, আমরা এই মানটা এখান থেকে পেয়ে যাই। এরপরে দেখো যে আমরা এখান থেকে আবার কাজের সূত্রটা কি পাই, যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি বি মাইনাস ভিএ, যে ডাব্লিউ ইকুয়াল কিউ ইন্টু ভি বি মাইনাস ভিএ। মানে এখানে বিষয়টা বোঝার চেষ্টা করো, মনে করো এখানে একটা চার্জ আছে, এই চার্জকে প্রথমে আমি মনে করো এ বিন্দুতে নিতে চাইলাম, এবং পরে এই চার্জকেই আমি কি করলাম, এই যে বি বিন্দুতে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কি বিন্দুতে, বি বিন্দুতে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম। তাহলে এই যে প্রথম যে বিভব পার্থক্য, এই জায়গার বিভব পার্থক্য হচ্ছে ভি এ, এবং প্রথম থেকে শুরু করে আবার এই যে বি বিন্দু যে বিভব পার্থক্য, এটা হচ্ছে ভিবি, অর্থাৎ ভিবি মাইনাস ভিএ করলে আমরা কি পাবো, বিভব পার্থক্য পাবো। তাহলে এটার সাথে যদি আমরা, আশা করি আমি বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। চলো এরপরের টপিক্সে আমরা আমাদের এরপরের টপিকস হচ্ছে গোলকের অভ্যন্তরে প্রাবল্য। আমরা সবসময় মনে রাখবো গোলকের অভ্যন্তরে প্রাবল্য সবসময় 0। গোলকের অভ্যন্তরে প্রাবল্য কি হবে, অবশ্যই গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0। কিন্তু গোলকের অভ্যন্তরে বিভব থাকবে, এটা আমাদের এমসিকিউ অনেক অনেক বেশি আসে, যে গোলকের অভ্যন্তরে প্রাবল্য 0, এটা আমাদের মনে রাখতে হবে। এবং গোলকের অভ্যন্তরে অবশ্যই কোনো না কোনো ধরনের বিভব আছে। এখানে হচ্ছে কিউ হচ্ছে চার্জের পরিমাণ, আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তো এরপরে দেখো আমাদের যে গুরুত্বপূর্ণ টপিকস গুলার মধ্যে একটি, সেটা হচ্ছে ধারক এবং ধারকত্ব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অনেক সহজ করে লেখার চেষ্টা করেছি, যে চার্জ ধারণ করে তাকে ধারক বলা হয়, অর্থাৎ যে বস্তুটা আমাদের চার্জকে ধারণ করবে ওই বস্তুটাকে বলা হয় ধারক, অর্থাৎ যে ধারণ করবে সেই ধারক। ধারক শক্তি সঞ্চয় করে চার্জ রূপে, ধারক এই যে শক্তি, ধারক সবসময় কি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে, কিন্তু কিভাবে, চার্জ রূপে শক্তি সঞ্চয় করে। তাহলে ধারক কি হিসেবে চার্জ সঞ্চয় করে, ধারক চার্জ হিসেবে শক্তি সঞ্চয় করে। তাহলে ধারকত্ব কি, এই ধারকত্ব হচ্ছে একটা বৈশিষ্ট্য। ধারকত্ব হলো ধারকের বৈশিষ্ট্য, যা নির্দেশ করে কোনো এক বিভব পার্থক্য কতটুকু চার্জকে ধারণ করতে পারে। তাহলে বিভব পার্থক্য মানে কি, ভি, এবং কতটুকু চার্জ মানে হচ্ছে কিউ। তার মানে আমরা বুঝলাম যে ধারকত্ব হলো যে এক বিভব পার্থক্য বিশিষ্ট ধারক কতটুকু চার্জকে ধারণ করতে পারে তার পরিমাণটাই হচ্ছে ধারকত্ব, তার পরিমাণটাই কি, ধারকত্ব। তো এখানে আমরা সূত্রটা লিখে রেখেছি যে সি ইকুয়াল কিউ ডিভাইডেড ভি। কিউ হচ্ছে চার্জের পরিমাণ, ভি হলো আমাদের কি, বিভব পার্থক্য। এবং এই ধারকত্বের একক হিসেবে আমরা কি ব্যবহার করব, ফ্যারাডে। একক হচ্ছে কি, ফ্যারাডে। এই ধারকত্বের একক কি, ফ্যারাডে। সি দ্বারা ধারকত্ব বুঝি, এবং এই ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে। এরপরে দেখো ধারকত্ব নির্ভর করে, এবং ধারকত্ব কোন বিষয়গুলোর উপর নির্ভর করে এটা আমাদের জানতে হবে। তো এই ধারকত্ব
পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করবে, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করবে, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে উপাদান থাকে তাদের পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরও নির্ভর করবে। তো আমরা পরের টপিক্সটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। মনে করো এখানে দুইটা পাত রয়েছে, এই যে এখানে একটা এবং এখানে একটি আমরা পাত ব্যবহার করলাম, যে আমরা এই দুই জায়গায় কি পাত ব্যবহার করলাম। এই যে এই দুইটি পাতের মধ্যবর্তী মানে কিভাবে আছে, সমান্তরালে আছে, এরা অবশ্যই দেখতে পাচ্ছ এরা সমান্তরালে আছে। তো এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করার জন্য আমাদের সূত্র হচ্ছে যে এপসাইলন নট কে এ ডিভাইডেড ডি। তো এপসাইলন নট কি, ভেদনযোগ্যতা, কি মাধ্যমের ভেদনযোগ্যতা, এবং কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এবং এ হচ্ছে কি পাতদ্বয়ের ক্ষেত্রফল, ডি হচ্ছে পাতদ্বয়ের দূরত্ব। অর্থাৎ এই যে এখানে দুইটি পাত, এই দুইটি পাতের যে মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে আমাদের ডি, এবং এই মাধ্যম এই যে মাঝখানে এটা তো দুই দিকে আছে, এই মাঝখানে যে মাধ্যম এই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, এবং এই পাতদ্বয়ের ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি কি দিয়ে, এ দিয়ে। তার মানে এখন দেখো তো এই যে ধারকত্ব যে সি ইজ ইকুয়াল টু এপসাইলন নট কে এ ডিভাইডেড ডি, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, ক্ষেত্রফল, মধ্যবর্তী দূরত্ব এবং পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে ধারকত্ব আমাদের এই বিষয়গুলোর উপর নির্ভর করতেছে। এই জন্য আমরা এখানে লিখছি পাতের ক্ষেত্রফল, এই যে এ পাতের ক্ষেত্রফল, পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এই যে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে যে উপাদান থাকে তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপর, অর্থাৎ এই যে কে, তার মানে এই তিনটার উপরে আমাদের ধারকত্ব নির্ভর করতেছে। আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তো আমাদের মাঝে মাঝে এমন প্রশ্ন দিয়ে দেয় যে এই দুইটা পাত ধারকের মাঝখানে একটা মাধ্যম যুক্ত করে দেয়, কি যুক্ত করে দেয়, মাধ্যম, একটা মাধ্যম যোগ করে দেয়, এবং মাধ্যমটা কি পুরুত্ব বিশিষ্ট হয়, মাধ্যমটা পুরুত্ব বিশিষ্ট হয়, কি বিশিষ্ট হয়, পুরুত্ব বিশিষ্ট। তো এই রকম মাধ্যম যদি পুরুত্ব বিশিষ্ট হয়, সমান্তরাল পাত ধারকের মাঝখানে যদি মাধ্যম ব্যবহার করা হয় এবং এই মাধ্যমটা যদি কি হয়, পুরুত্ব বিশিষ্ট হয়, তাহলে আমরা এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারি যে টি পুরুত্ব বিশিষ্ট মাধ্যম থাকলে, মানে দুইটা সমান্তরাল পাতধারক আছে, দুইটা সমান্তরাল পাতধারক আমরা দেখতে পাচ্ছি, এবং এই সমান্তরাল পাতধারকের মাঝখানে আমাদের টি পুরুত্ব বিশিষ্ট একটা মাধ্যম আছে, কি টি পুরুত্ব বিশিষ্ট, পুরুত্ব বিশিষ্ট কি আছে, মাধ্যম আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করে কি বের করতে পারবো, পাতদ্বয়ের ধারকত্ব বের করতে পারবো, যে সি ইকুয়াল এপসাইলন নট এ ডি মাইনাস টি ইন্টু 1 - 1 ডিভাইডেড কে। তো দেখো এটা একটা আমাদের ব্যতিক্রমী একটা সূত্র, যেটা আমাদের বইয়ে সব বইয়ে দেয়া নেই, কিন্তু এখান থেকেও আমরা দেখছি যে দুই একবার প্রশ্ন হয়েছে। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নিবা, একটু কঠিন করার চেষ্টা করলে তোমাদের এখান থেকে দিয়ে দিতে পারে। এরপরে দেখো গোলাকার পরিবাহী ধারকত্ব, কিসের, গোলাকার পরিবাহী, গোলাকার পরিবাহী ধারকত্ব সি ইজ ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। এই আর হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ, আর কি, আর হচ্ছে পরিবাহীর ব্যাসার্ধ। তো এখানে তোমরা এটা মুখস্থ করে রাখবা, তো আমি এত ব্যাখ্যা করে বলতেছি না। এরপরে দেখো ধারকের সমবায়, কিসের সমবায়, ধারকের সমবায়। তো এই যে ধারক, এই ধারক একটা সার্কিটের মধ্যে দুইভাবে থাকতে পারে, শ্রেণী সমবায়ে থাকতে পারে, আবার সমান্তরাল সমবায়ও থাকতে পারে। তো অবশ্যই যেহেতু শ্রেণী সমবায় আছে তার মানে একটা তুল্য ধারকত্ব আছে, যদি সমান্তরালে থাকে তাহলে একটা সমান্তরাল তুল্য ধারকত্ব আছে, মানে এখানে অবশ্যই একটা তুল্য ধারকত্ব থাকবে। যদি আমাদের আচ্ছা আর এক কথা বলে রাখি, এই যে দেখো এই ধারকত্বের দুই প্রান্তে যে আমি রেখাগুলো দিছি, এই দুই প্রান্তের রেখাগুলো কিন্তু সমান থাকবে, দুই প্রান্তের রেখাগুলো কি থাকবে, সমান। তো এই চিহ্নটা দ্বারাই আমরা ধারককে বুঝিয়ে থাকি, মানে এই চিহ্নটার মাধ্যমে আমরা কি ধারককে বুঝিয়ে থাকি। দেখো C1 C2 C3 এগুলো হচ্ছে ধারক, কিভাবে আছে, শ্রেণীতে যুক্ত আছে। তো এইভাবে যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে তুল্য ধারকত্ব বের করতে পারবো। কোন সূত্রের মাধ্যমে, এই সূত্রের মাধ্যমে, যে 1 ডিভাইডেড CS ইকুয়াল 1 ডিভাইডেড C1 প্লাস 1 ডিভাইডেড C2 প্লাস 1 ডিভাইডেড C3। তো এইভাবে চলতেই থাকবে, যতগুলো আমাদের কিসে থাকবে, শ্রেণীতে থাকবে। যদি সমান্তরালে যুক্ত থাকে, যদি ধারকগুলো আমাদের কিসে যুক্ত থাকে, সমান্তরালে, দেখো একটার নিচে আরেকটা, তারের নিচে আরেকটা,
তো সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা এই সূত্র প্রয়োগ করে তুল্য ধারকত্ব বের করতে পারবো, যে C1 + C2 + C3। তোমরা একটু মনে করে দেখো, এই যে আমরা চলতরিতে এই যে আর এর যে তুল্যরোধ অর্থাৎ তুল্যরোধ বের করার সময় শ্রেণীতে যদি যুক্ত থাকতো তাহলে আমরা এইভাবে যোগ করতাম, এবং সমান্তরালে যদি থাকতো তাহলে এইভাবে করতাম। কিন্তু এই ধারকের সমবায়ের ক্ষেত্রে বিষয়টি একটি উল্টে গেছে। সেটা হচ্ছে এরকম, যে শ্রেণীতে থাকলে আমরা ডিভাইডেড করে করতে পারি, 1/1/1/1, কিন্তু যদি সমান্তরালে থাকে তাহলে আমরা ডাইরেক্ট কী করে দেব, যোগ করে দেব। তাহলে আমি আশা করি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। তো চলো, আমরা কিছুক্ষণ আগেই বললাম যে ধারকে শক্তি সঞ্চয় হয়, ধারকে কি হয়, শক্তি সঞ্চয়। আর এই শক্তি সঞ্চয় কি হিসেবে হয়, চার্জ হিসেবে শক্তিটা সঞ্চয় করে। তো এই ধারক কি পরিমাণ চার্জ সঞ্চয় করতে পারলো এটা বের করার জন্য আমাদের কিছু সূত্র আমরা দেখতে পাই। তো আমাদের মৌলিক সূত্র হচ্ছে যে U = 1/2 × CV², যে U = ½ CV²। তো এখানে দেখো সি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা সি ইকুয়াল শিখে আসলাম কি Q/V। তাহলে সি এর পরিবর্তে যদি আমরা Q/V ব্যবহার করি তাহলে আমরা এটা পাবো। আবার এখান থেকে আবার কি ব্যবহার করতে পারি, আমরা ভি এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে ভি সমান আমরা কি লিখতে পারি, QC। ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি, ভি ইকুয়াল আমরা লিখতে পারি Q/C। তাহলে এখান থেকে আবার আমরা এখানে যেতে পারতেছি, অর্থাৎ আমাদের এখান থেকে যে কোনো একটা সম্পর্ক মনে রাখলেই চলবে। তাহলে তোমরা যদি সবগুলোই মনে রাখতে পারো এটা তোমাদের জন্য ভালো। তাহলে এখানে ইউ দ্বারা আমরা কি বোঝাচ্ছি, ধারকের সঞ্চিত শক্তি, কিউ দ্বারা বুঝতেছি জমাকৃত চার্জ, ভি দ্বারা বুঝতেছি বিভব পার্থক্য, এবং সি দ্বারা বুঝতেছি ধারকত্ব। তাহলে তোমরা একটু ভালো করে স্কিপ করে দেখে নিও। তো আমরা শর্ট সময়ের মধ্যে আমাদের এই অধ্যায়ে যে মেইন টপিকসগুলো যেগুলো থেকে প্রতিবারই প্রশ্ন হয় আমরা ওগুলো নিয়ে একটু আলোচনা করলাম। তো এখান থেকে আমি দুটো জিনিস তোমাদের বলে দেইনি, সেটা হচ্ছে একটা তড়িৎ দ্বিমেরু। কি তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরু বিষয়টা তোমরা একটু দেখে নিবা। এটা খুব কম পরিমাণে আসছে, তো এই জন্য এখানে আমি ব্যবহার করিনি, কিন্তু তোমরা দেখে নিবা, এখান থেকেও আসতে পারে এবার। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।